ঢাকায় স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের সরকারি সংখ্যা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছিল। এমনকি ঘটনার দিনে এবং তারপরেও ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় থেকে অনেকে দলবদ্ধ হয়ে সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয়েছেন। বলা হচ্ছে যে সাংবাদিকরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, এখানে মারা গেছে 200-300, কিন্তু তারা বলছেন 30 জন 28 জন। অর্থাৎ এই ফেনোমেনা কিন্তু আগেও ছিল, কিন্তু সাংবাদিকদের যে গায়ে হাত তোলার বিষয়টা বা চাপ দেয়া, কভার করতে বাধা দেয়া, এই বিষয়টা কিন্তু আগে ছিল না। ঘটনাটিকে ঘিরে হতাহতের ভুল তথ্য, ভুয়া অনেক খবরও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে, যা মানুষের সন্দেহ বাড়িয়ে দেয় এবং বিভ্রান্তি তৈরি করে বলে অভিযোগ উঠেছে। যদিও এমন একটা অবস্থা সৃষ্টি হওয়ার জন্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। সরকারি মাধ্যম থেকে দেখবেন যে এই সমস্ত ক্ষেত্রে সবগুলো কেসেই সরকারি বা প্রাতিষ্ঠানিক ভাষ্যটা আসতে দেরি হয়। যেহেতু প্রাতিষ্ঠানিক ব্যাখ্যাটা আসে না বা দেরিতে আসে, ফলে মানুষের মধ্যে এই গুজবটা ছড়িয়ে পড়ে। নানান গুজবের ঢাল পালা হয় যে আইএসপিআর বলছে 31, আবার স্বাস্থ্য অধিদপ্তর বলছে 29 ডেথ টোল। তো ডেথ টোল তো দুরকম হতে পারে না। সরকারি তথ্যের এমন গরমিলের কারণে দ্বিধায় পড়তে হয়েছে গণমাধ্যমকেও। কারণ নির্ভরযোগ্য তথ্যের স্বল্পতার কারণে গণমাধ্যমগুলোতে আহত ও নিহতের সংখ্যার পার্থক্য দেখা যায়, যা পাঠক বা দর্শকদের বিভ্রান্ত করে এবং তৈরি করে সন্দেহ। এই যে গরমিল গুলা হয়, যখন নাকি তথ্যের অস্পষ্টতা থাকে তখন গুজব ছড়ায় এবং লোকজন তখন they tend to start believing যে আপনার এই হয়, মানে যারা নাকি দিচ্ছে সব ভুয়া সংবাদ দিচ্ছে। এর মধ্যে আবার পলিটিক্যাল পার্টির কোন নেতা যদি বলে ফেলে যে মৃত্যুর সংখ্যা এতটা ছাড়িয়ে যাবে, তখন এগুলো তো স্ট্রেঞ্জেন হয়ে যায়। এবং এইটা আমাদের এখানকার লোকেরা এই যে মানে পলিটিক্যাল রেটরিক হিসেবে ব্যবহার করে বা আমাদের ইনফ্লুয়েন্সাররা যে অপতথ্য দেয়, এইটার কারণে এই পুরো তথ্য জিনিসটা, এর উৎস জিনিসটা, এর আপনার যেটাকে বলে হাইজিন অফ দ্য নিউজ, এগুলোর ব্যাপারে মানুষের কোনো ধারণা নাই। এটা বাংলাদেশে একটা ব্যাপক সমস্যা করে, সাংবাদিকদের জন্য সত্যি সত্যি সমস্যা হয়। অতীতেও এই ধরনের বড় কোনো দুর্ঘটনা বা দুর্যোগের হতাহতের সঠিক সংখ্যা তুলে ধরতে নানান ধরনের জটিলতায় পড়তে হতো। তবে এবার চাপের মাত্রাটা ছিল ভিন্ন রকম। বিমান দুর্ঘটনার পর উদ্ধার কাজে সরাসরি খবর সংগ্রহ করতে থাকা সাংবাদিকদের অনেকে বলছেন, টেলিভিশনে সরাসরি সংবাদ প্রচারের সময় ভিড় করা লোকজনদের অনেকে দলবদ্ধভাবে সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন। যখন আমি লাইভ করি, সেখানে লাইভের সময়টাতে আমাকে চারদিক দিয়ে এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা কিন্তু ধরে ফেলেছিল এবং ধরে তারা বলছিল যে আপনারা কেন এখানে লাইভ করছেন, আপনাদেরকে ঘুরতে যাওয়া হবে না, আপনারা এখান থেকে বের হয়ে যান এবং আপনারা প্রকৃত যে সংখ্যাটা, সঠিক সংখ্যাটা, সেই সংখ্যাটা দিতে হবে, তা না হলে আপনারা এখানে থাকতে পারবেন। সামাজিক মাধ্যমে ভুল তথ্য, ভুয়া খবর বা গুজব প্রচলিত গণমাধ্যমের সাংবাদিকদের সঠিক খবর প্রকাশের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি করেছে, এই প্রশ্ন এখন নতুন করে আলোচনায় এসেছে। দিনাজপুরে দেখেন কয়লাখনি, আপনি এরপরে দেখবেন তাজরিন গার্মেন্টস, এই ধরনের ঘটনায় যেখানে বিশেষ করে আপনি যেটাকে মব বলছেন, অর্থাৎ ব্যাপক মানুষের সংশ্লিষ্টতা থাকে, সেইখানে ফেসবুকের যে সময়, যে যুগে ফেসবুক ছিল না, সেই যুগেও এই ধরনের পেশা সাংবাদিকদের উপর ছিল। আগে ছড়াতো এলাকায়, এখন ছড়াচ্ছে আপনি ইনস্ট্যান্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশে বিমান বাহিনীর যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় ঢাকায় উত্তরার স্কুলটিতে বিধ্বস্ত হয়ে শিশুদের হতাহতের ঘটনা ঘটে গত 21শে জুলাই। সে ঘটনার পর হেলিকপ্টারে করে গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সে সময় ঘটনাস্থলে উৎসুক অনেক মানুষ ভিড় করতে থাকে। সেই মানুষের ভিড়ে মুখে মুখে গুজব ছড়িয়ে পড়ে যে হেলিকপ্টারে করে মৃতদেহ সরিয়ে ফেলা হচ্ছে। হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স সহ উদ্ধার তৎপরতার নানা রকম ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। সেসব ভিডিও ও ছবির সঙ্গে আহত নিহতের ভুল পরিসংখ্যান ও অনেক তথ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে। বাংলাদেশে প্রতিষ্ঠিত ও নির্ভরযোগ্য অনেক গণমাধ্যম থাকার পরেও তরুণ প্রজন্ম তাদের উপর আস্থা রাখতে পারছে না। তারা যাচাই করা তথ্য বাদ দিয়ে সামাজিক মাধ্যমের তথ্যকে অনেক বেশি বিশ্বাস করছে। বিশেষ করে যখন নাকি আমাদের দেশে যেহেতু দীর্ঘদিন মিডিয়া একটা চাপের মধ্যে ছিল, দীর্ঘদিন যেহেতু মিডিয়া সত্য কথা বলতে পারেনি, এবং যারা নাকি সোশ্যাল মিডিয়াতে যারা নাকি বাইরে ছিল, দেশের মধ্যে যারা নাকি আমাদের কর্তৃত্ববাদী সরকারের আওতায় বেড়েছিল, তারা অনেক কথা বলেছে, তার মধ্যে কিছু সত্য ছিল, কিছু হয়তো অসত্য ছিল, কিন্তু তারা অনেক কথা বলতে পেরেছে, বাংলাদেশের মিডিয়া বলতে পারেনি। তো বাস্তবতা ফলে একটা সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্ব ওই সময়টাই বেড়েছে। যারা নাকি ইয়াঙ্গার জেনারেশন, যারা নাকি এখনো পর্যন্ত খবরের হাইজিনটা বোঝে না, যারা এই সঠিক তথ্য থেকে কোন সোর্স থেকে নিতে হবে বা নিলে তথ্যের উৎস কোথায় সেটা বুঝতে পারে না, ওরা সোশ্যাল মিডিয়ার মূলত ভোক্তা,
ফলে ওদের মধ্যে সত্য মিথ্যা মাখামাখি মিশে থাকে। ফলে হয় কি একটা বিরাট জটিলতা তৈরি হয়। ফলে সাংবাদিকদের জন্য কাজ করা এই সিচুয়েশন তো সত্যি সত্যি কঠিন। আপনি অনেক চ্যালেঞ্জ, ফিজিক্যালি চ্যালেঞ্জ, আপনি প্রকাশ করার পর আরেক চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সংবাদ প্রকাশে সরকারের পক্ষ থেকে তেমন চাপ না থাকলেও বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর চাপ তৈরির চেষ্টা করে। বিশেষ করে কোনো সংবাদ তাদের দৃষ্টিকোণের বিপরীতে গেলেই ক্ষিপ্ত হয়ে চাপ তৈরির চেষ্টা করতে থাকে। ফলে পরিবেশটা সাংবাদিকদের জন্য কাজ করার ক্ষেত্রে দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে।